দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন এই একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আজ অতিথি হয়ে এসেছেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আসলে আলোচনা করতে চাই, আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের যে 6 মাস পার হয়েছে এবং গত দুদিন আগে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার সংস্থা তারা জেনেভা থেকে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যায় যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে 1400 মানুষকে গুলি করে এই জুলাই আগস্ট আন্দোলনে হত্যা করা হয়েছে, এবং একই রকমভাবে শিশুদের মধ্যে 12 থেকে 13% শিশু এর মধ্যে রয়েছে, নারীরা রয়েছে। আমরা ওই তথ্য থেকে, অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেই তথ্য থেকেই আমরা জানি যে 11,700 মানুষকে তখন আটক করা হয়েছিল। সব মিলিয়ে এই হত্যাকাণ্ডের পুরো নির্দেশনা শেখ হাসিনা যে দিয়েছেন তার তথ্য প্রমাণও জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কাছে আছে। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক তিনি জেনেভায় সংবাদ সম্মেলন করে পুরো বিশ্বের সামনে বাংলাদেশের জুলাই আগস্ট তিনি তুলে ধরেছেন, এবং সেই অপরাধে মামলা এখন চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার বিষয়ে শুরুতেই আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজা তালুকদার আপনি দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের, আমরা সেই জায়গা থেকে আসতে চাই যে ট্রাইব্যুনাল আসলে কোন কোন অপরাধের বিচার করবে এই জুলাই আগস্ট আন্দোলন বা তার পূর্ববর্তী 15.5 বছরের বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে আহত, নিহত এবং গুম খুনের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ, যেটি গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, সেই আইনের আলোকে, যেটা সর্বশেষ সংশোধনী এসেছে এই মাসেই। তো সেখানে আসলে ট্রাইব্যুনাল যেটা করছে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু অপরাধ, যেমন মানবতা বিরোধী অপরাধ, অথবা যদি গণহত্যা হয়ে থাকে, অথবা ধরুন রাজনৈতিক অথবা ধর্মীয় অথবা গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে কাউকে যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে যদি নির্যাতন নিপীড়ন করা হয়, সেই সকল অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল বিচার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। ট্রাইব্যুনালের আসলে 3টি অংশ আছে। একটি তো হচ্ছে সেক্রেটারিয়েট, আর একটা অংশ হচ্ছে অফিস অব দ্য চিফ প্রসিকিউটর, এবং একই সাথে ট্রাইব্যুনালের একটি স্বাধীন তদন্ত সংস্থাও আছে। এই কয়টি মিলে হচ্ছে পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যে কেউ অভিযোগ করতে পারেন, তদন্ত সংস্থার কাছেও অভিযোগ করতে পারেন, অথবা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস অথবা তদন্ত সংস্থা কোনো তথ্যের ভিত্তিতে সুমোটো স্বপ্রণোদিত হয়ে সেখানে একটি প্রসিডিংস ওনারা শুরু করতে পারেন। সেটার ভিত্তিতে পরবর্তীতে যেটা হয় যে তদন্ত সংস্থার কাছে এগুলো যায়, তারা একটি প্রাথমিক তদন্ত করেন। প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট তখন অফিস অব দ্য চিফ প্রসিকিউটরের কাছে আসে। তারপরে অফিস অব দ্য চিফ প্রসিকিউটর একটি ফর্মাল কমপ্লেইন্ট, একটি মামলা আকারে, প্রসিডিংস আকারে ট্রাইব্যুনালে শুরু করেন। এভাবেই হচ্ছে পুরো জিনিসটা আগায়। আপনি প্রক্রিয়াটা বলছিলেন যে কিভাবে একটি অভিযোগ আসার পরে সেটি আপনার প্রক্রিয়া করেন, কিন্তু অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের বিচার, এই দুইয়ের মধ্যে পার্থক্য বাংলাদেশে তো অধস্তন আদালত, নিম্ন আদালত বা অন্যান্য আদালত আছে, ট্রাইব্যুনালের বিচার আর অধস্তন আদালতের বিচার, এর মধ্যে পার্থক্য আসলে কি কি বা কি পার্থক্য, এটা সাধারণ মানুষও কিন্তু অনেক কিছু জানতে চান। জি, এখানে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। এখানে আসলে জনপরিসরে একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কারণ আসলে সাধারণ মানুষের পক্ষে এই আইনের মারপ্যাচ সবসময় বোঝা সম্ভব হয়নি। আমরা যেটা করছি যে সুনির্দিষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, তারপরে ধর্মীয়, রাজনৈতিক অথবা গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে যেই ধরনের নির্যাতন নিপীড়ন, সেগুলোর আসলে আমরা ট্রাইব্যুনালে সেগুলো মামলা হতে পারে, মামলা চলমান হতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন হত্যাকাণ্ড, এটি অধস্তন আদালতেও আসলে হত্যাকাণ্ডের বিচার হতে পারে,
ট্রাইব্যুনালেরও হত্যাকাণ্ডের বিচার হতে পারে, তবে পার্থক্যটা কোথায়? এই হত্যাকাণ্ডটা যদি ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিসরে সারা দেশব্যাপী হয় এবং এটি যদি একটি সুনির্দিষ্ট কাঠামোয় মানে স্পেসিফিক প্যাটার্নে যদি হয়ে থাকে এবং এটি নির্দিষ্ট সময় ধরে যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এবং একই সাথে আপনারা হয়তো শুনেছেন রোম স্ট্যাটিউট, যেটা সেখানে এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হিসাবে কিন্তু স্বীকৃত। তার মানে হত্যাকাণ্ডটাই যখন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ম্যাটারে হবে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, তখন সেটা ট্রাইব্যুনালের মামলা হবে এবং একই রকমভাবে সেখানে বিচার হবে। কিন্তু আমরা আসবো আপনার কাছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকগুলো বিষয় নিয়ে মানুষের জানার আছে। একই রকমভাবে দর্শকরা, বিশেষ করে যারা সাধারণ দর্শক, তাদেরও এই বিষয়ে অনেক পরিষ্কার ধারণা দরকার। নিশ্চয়ই আপনি শামীম রেজা তালুকদার, আপনি থাকবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা ব্যস্ত সময় আমরা এই পর্যায়ে আসতে চাই জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে। আপনারা তো নতুন রাজনৈতিক দল হয়ে উঠছেন, এই মাসেই আপনাদের রাজনৈতিক দল ঘোষণা দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার চলমান আছে, আমরা এই আলোচনায় বিচারের কোনো বিষয় নিয়ে এমন কোনো কথা, বক্তব্য বা মন্তব্য করব না যদি সাবজুডিস হয়, কিন্তু প্রত্যাশার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি ট্রাইব্যুনালের কাছে যে গণহত্যা, যেটি আন্তর্জাতিকভাবে অর্থাৎ জাতিসংঘ যেটি রিপোর্ট দিয়েছে, আপনারা কি মনে করেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি ৭১ টিভিতে যারা আছেন দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা সংগঠিত হয়েছে এবং যে সংশোধনীটা হয়েছে, তখনই আমাদের একটা কনসার্ন ছিল এই সংশোধনীতে এখানে ব্যক্তির অপরাধের বিচারের ক্ষেত্রে এখানে নির্দেশনা ছিল। আগে যেটা ছিল যে সাংগঠনিকভাবে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, এই সুযোগটা এই সংশোধনের মাধ্যমে রহিত করা হয়েছে। আমরা মনে করি যে এই সুযোগটা আবার ফিরিয়ে আনা উচিত, কারণ আমরা জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট আসছে, এই রিপোর্টে এখন আন্তর্জাতিকভাবে দালিলিকভাবে এটা স্বীকৃত যে বাংলাদেশে একটা গণহত্যা সংঘটিত হয়েছে এবং এই গণহত্যার সরাসরি পৃষ্ঠপোষক এবং সরাসরি শেখ হাসিনার নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে এবং পাশাপাশি তার গণহত্যার একজন কোলাবোরেটর ছিল এখানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পাশাপাশি এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন যারা শেখ হাসিনার সাথে যুক্ত হয়ে গণহত্যায় অংশীদার হয়েছেন, তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায় এবং এই ট্রাইব্যুনাল যদি তাদেরকে যথাযোগ্যভাবে বিচারের আওতা না নিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হবে। আচ্ছা, ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হওয়ার এখনো প্রশ্নটা আসেনি, কারণ ট্রাইব্যুনাল কাজ এখনো চলমান আছে। নিশ্চয়ই রায় হওয়ার পরে সেটি বিশেষজ্ঞ আইনজীবী যারা আছেন তারাই হয়তো বা সে বিষয়ে মন্তব্য করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারে আশিফা খাতুন আপনারা আন্দোলন করেছেন এবং আপনাদের আন্দোলনের ফল 15.5 বছরের বঞ্চনার, আমরা বলবো যে মানুষ মুক্তি পেল 2000 প্রাণের বিনিময়ে, এবং এই জাতিসংঘের রিপোর্টেও সেটি প্রতিফলিত হয়েছে। আপনারা তো মূল ব্যানারে ছিলেন, মূলভাবে রাজপথে ছিলেন। সেই রাজপথে থাকা মানুষ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ধরনের বিচার প্রক্রিয়া চলছে, আপনারা কি আশাবাদী যারা আপনাদেরকে খুন করার জন্য অস্ত্র দিয়ে সরাসরি রাজপথে গুলি করেছে, সেই বিচারটি আপনারা কেমন, কি মনে হয়, পর্যবেক্ষণ কি? আসলে আন্দোলনের পরবর্তী সময়ে, আন্দোলনের পূর্ববর্তী সময়ে বা আন্দোলন চলাকালীন সময়ে যে ঐক্যটা ছিল ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে, সেই ঐক্য এখন হচ্ছে একটা রাজনৈতিক স্বার্থের কারণে বিভক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে হচ্ছে সেই ঐক্যটা এখন আর নাই, যার কারণে ওই আন্তর্জাতিক যে হচ্ছে মানে ট্রাইব্যুনালের যে বিচারের জন্য আমাদের আসলে বসে থাকতে হচ্ছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে হচ্ছে রিপোর্ট দিবে, কবে তাদের হচ্ছে মামলা শুনানি হবে, এর জন্য বসে থাকতে হচ্ছে। গুলি তো দেশের ভিতরে চলেছে, দেশের ভিতরে যে অপরাধীরা আছে তাদেরকেও আসলে ধরা সম্ভব হচ্ছে না। পুলিশ প্রশাসন ঠিকঠাক মতো সহায়তা করছে না। বিচার বিভাগের ভিতরে জানবেন যে একদম আন্দোলনের পরবর্তী সময়ে একদম আগস্ট মাসেই হচ্ছে বিচার বিভাগে একটা কু করার চেষ্টা করা হয়েছে। তো আমরা বারবার চেষ্টা করছি ভরসা রাখার, আশা রাখার, কারণ এখন আসলে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি যাতে বিচার দ্রুত গতিতে হচ্ছে নিষ্পত্তি হয়, বিচার যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়, সেটার জন্য আমরা প্রেশারাইজ করার চেষ্টা করেছি আগে, এখনো করে যাচ্ছি এবং বাকিটা আসলে তাদের রিপোর্ট বের হওয়ার পরেই জানা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শামীম রেজা তালুকদার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস মানে আন্তর্জাতিক অপরাধ বলতে
কি বোঝাচ্ছেন আপনারা সাধারণ মানুষকে, বা আমাদেরকে কি ততটা আমাদের বোঝাতে পারছেন? আচ্ছা, কি বোঝায়? জি, কারণ অপরাধ তো সংগঠিত হয়েছে জুলাই আগস্টে বা তার আগে বাংলাদেশে, তা আন্তর্জাতিক অপরাধ বলতে আসলে কি বোঝাচ্ছেন আপনারা? আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ এই বিষয়টার সাথে আরেকটি প্রপঞ্চ জড়িত, সেটা হচ্ছে ইউনিভার্সাল যেটা জুরিসডিকশন বলি আমরা, যে কিছু কিছু অপরাধ আছে যেটা যে কোনো জাতি, রাষ্ট্র, সমাজে সবসময় ঘৃণিত, নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। যেমন একটা হচ্ছে হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধর্ষণ, আর একটা হচ্ছে গোষ্ঠীগত, জাতিগত, নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে সেই জাতিগোষ্ঠীকে নির্মূল করা। এই বিষয়গুলো আপনি যে কোনো সমাজের যে কোনো বিচার ব্যবস্থায় কিন্তু সাধারণ বিচার ব্যবস্থায় মানে জি, সাধারণ বিচার ব্যবস্থা বলেন আর মানুষের দ্বারা প্রচলিত সমাজ ব্যবস্থায় জনপ্রিয় যে বিচার ব্যবস্থায় বলেন না কেন, সবগুলোই এই বিশেষত এই ক্রাইমগুলো, অপরাধগুলো সব সমাজে আপনার শাস্তিযোগ্য অপরাধ এবং ঘৃণিত এবং নিন্দনীয়। এবং আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় একই ধরনের হত্যাকাণ্ডগুলি কিন্তু, অথবা এই ধরনের নির্যাতন, নিপীড়ন কিন্তু বিভিন্ন রাষ্ট্রগুলি একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু করেছে। তো সেখান থেকে আসলে বিভিন্ন জাতি রাষ্ট্র একটি কনসেনসাস, একটি মতকে পৌঁছেছে যে এই ধরনের অপরাধগুলো যখনই যে কোনো দেশে হবে, যে কোনো সমাজে হবে না কেন, সেই সমাজের এক ধরনের দায় আছে সেগুলো বিচার করার। এই জন্য এটার একটা ইউনিভার্সাল নেচার আছে, এটার একটি আন্তর্জাতিক একটি পরিব্যাপ্তি আছে, এবং এই অপরাধকে এই জন্য আপনার আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে, যেমন জেনোসাইড, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তার মানে কেউ যদি এই অপরাধে অভিযুক্ত হন এবং শেষ পর্যন্ত বিচারিক আদালতে প্রমাণের মাধ্যমে, বিচারের মাধ্যমে দোষী প্রমাণিত হন, সে যেই দেশেই থাকুক না কেন, সেই দেশ যদি মানে মনে করে যে বিচার করা উচিত, করতে পারে, এবং এটা এক ধরনের আন্তর্জাতিক যে শান্তি এবং আন্তর্জাতিক যে অঙ্গীকার, ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক আইন, তার ভিত্তিতেও তার এক ধরনের নৈতিক দায় আসে যে এগুলোর বিচার করার। নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসব, এবং একই রকমভাবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী আন্দোলন তাদের পক্ষ থেকেও অনেকগুলো বক্তব্য আছে এই বিষয়ে, এবং অন্যান্য বিষয়ে আমরা আসবো সেই আলোচনায়। দর্শক, ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে খানিকটা সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ ৭১ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, এবং আছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। আমরা বিরতির আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকগুলো বিষয় নিয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করছিলাম। বিরতির পর আমরা আবারও ফিরতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার আপনার কাছে। শেখ হাসিনা ৫ তারিখে পালিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, আছেন, কিভাবে আছেন সেটির বিস্তারিত যদিও আমরা এখন পর্যন্ত জানি না, বা আমাদের দর্শকরাও অনেকটা পরিষ্কার না। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান আছে, মামলার বিষয়ে আমি কোনো প্রশ্ন করব না। প্রশ্নটা হচ্ছে যে ফেরত নিয়ে আসা আইনগতভাবে কি কি প্রক্রিয়া আছে, আপনার যতদূর জানা আছে আপনি সেই বিষয়ে দর্শকদের যদি একটু পরিষ্কার করতে পারেন। জি, এখানে আমি একটু আন্তর্জাতিক যে আইন তার কয়েকটা বিষয়ে বলি, তাহলে হয়তো দর্শকদের কাছে পরিষ্কার হবে যে আসলে প্রত্যর্পণ করাটা যাবে কি যাবে না। এটা শুধুমাত্র আইনি প্রশ্ন না, এটি রাজনৈতিক প্রশ্ন, একই সাথে পররাষ্ট্রনীতিরও প্রশ্ন। তো আইনি অংশটা যেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আপনারা যদি দেখেন, যেমন ধরেন রোম স্ট্যাচিউট, ওই রোম স্ট্যাচিউট স্বাক্ষরকারী যে দেশগুলো আছে, সেরকম এক দেশ যদি আরেক দেশের কাছে এরকম চায়, এবং এটা যদি প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি এই ইন্টারন্যাশনাল ক্রাইমসগুলো, মনে করেন যুদ্ধাপরাধ অথবা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যদি করে থাকে, তাহলে সেই দেশ আরেক স্বাক্ষরকারী দেশের কাছে চাইলে সেটা সেই দেশ দেওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়। কিন্তু আমরা যতদূর জানি ভারত এখনো রোম স্ট্যাচিউট সাইন করেনি, বাংলাদেশ করেছে। তো এই ক্ষেত্রে এই সুযোগটা আসলে নেই, কারণ রোম স্ট্যাচুট দ্বারা ভারত বাধ্যবাধকতা নেই। তারপরেও কথা থাকে যেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ দুটোই কিন্তু ইউনাইটেড নেশনস চার্টার, যেটা
সেটা স্বাক্ষরকারী দেশ। এবং সেই চার্টারে কিন্তু বলা আছে যে আন্তর্জাতিকভাবে প্রচলিত যে মানবাধিকারের রীতিনীতিগুলো দুই দেশই কিন্তু অথবা যারাই স্বাক্ষরকারী দেশ তারা কিন্তু এগুলো শ্রদ্ধাশীল থাকবে, মেনে চলবে। তো আপনারা দেখেছেন যে গতকাল যে জাতিসংঘের যে রিপোর্টটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে শেখ হাসিনা এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেগুলো নির্দেশদাতা ছিলেন। সেই হিসেবেও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা, আইনি যদি নাও হয় অন্তত রাজনৈতিক এবং নৈতিক বাধ্যবাধকতা আসে যে যেই দেশ আশ্রয় দিয়েছে সেই দেশ যাতে, যেই দেশে বিচার হচ্ছে সেই দেশে এই ধরনের ভয়ঙ্কর ঘৃণিত যারা অভিযুক্ত অপরাধের তাদেরকে যাতে পাঠায়। তারপরেও এটা আমি বলবো যে বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে যদি সমাধানের পথে যায় সেটা আরও ওয়াইজ হবে, যেহেতু দুই দেশের আসলে এখানে আইনগত একটু জটিলতা আছে এবং দুই দেশ আসলে যেটা বলা যায় যে ইউনাইটেড নেশনস চার্টারের অধীনে ন্যাশনাল যে সভারেনিটি, সার্বভৌমত্ব, সেটাকে কিন্তু আবার কোনোভাবে খর্ব করা যাবে না। তো সেখানে এক ধরনের বাধা এবং জটিলতা রয়ে গেছে। নিশ্চয়ই সেই জটিলতা কাটিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই সেই বিষয়ে উদ্যোগ নেবেন এবং এরই মধ্যে আইন উপদেষ্টা কয়েক দফায় কিন্তু এই বক্তব্য রেখেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করছেন, আলোচনা করছেন। ডকুমেন্টও এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা পাঠিয়েছেন। সেই আলোচনায় আমরা পরবর্তীতে আপনার কাছে আসব, কিন্তু এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন, আপনার কাছে বক্তব্য, প্রশ্ন সরাসরি, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আপনারা কিভাবে দেখেন? আসলে আমরা চেষ্টা করছি পুরোপুরি না দেখার, কারণ এখানে দেখতে গেলে অনেক কিছু দেখতে হয়। প্রথমত একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, এবং তারা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, গণহত্যার যে নির্দেশদাতা তাকে আশ্রয় দিয়েছে। আমরা আসলে বিশ্বাস করতে চাই না যে তারা আশ্রয় দিয়েছে, আমরা চাই তারা বন্ধুর মতো আচরণ করুক, কিন্তু তারা করছে না। আমাদের দেখতে বাধ্য করা হচ্ছে, কারণ আপনি দেখবেন যে উন্মুক্তভাবে সাপোর্ট আসছে ভারত থেকে আওয়ামী লীগের প্রতি। নইলে ট্রাম্পের সাথে গতদিন নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে গিয়েছেন এবং ওখানে আওয়ামী লীগের সমর্থক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে মোদির মানে সাপোর্ট দিয়ে। ওখানে পুরো একদম মোদির নামে স্লোগান দিচ্ছে বাংলাদেশিরা স্লোগান দিচ্ছিল। এবং এটা সব থেকে অবাক করার বিষয় যে বাংলাদেশের যে অবস্থাটা সেটা উঠে এসেছে কার কাছে? প্রশ্নটা যাচ্ছে ট্রাম্পের কাছে অথবা নরেন্দ্র মোদির কাছে। বাংলাদেশ যত ছোট একটা দেশ হোক না কেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতই ছোট হোক না কেন তাদের থেকে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা স্বীকৃতি ইউএন থেকে এসেছে। আমরা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি। আমাদের দেশের ভিতরে কি হবে, আমাদের দেশের জনগণকে, হত্যাকারীকে আমরা কি করব না করব সেটা আমাদের উপর ছেড়ে দিতে হবে। সেটা বাইরের দেশ, ভারত আমাদের যতই প্রতিবেশী হোক, সে বাইরের দেশ, তার আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করার মতো কোনো, মানে আমরা বিশ্বাস করি যে তার কোনো ধরনের সক্ষমতা নাই। তারপরেও যদি সে দাদাগিরি ফলানোর চেষ্টা করে, আমরা আছি। আশরাফা খাতুন, আপনার কাছে আসবো, যেহেতু আপনার পড়াশোনা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার এই বিষয়ে আরও অনেক জ্ঞান আছে। আমরা আসবো আপনার কাছে আলোচনায়। জাতীয় নাগরিক কমিটি আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক কমিটি তো রাজনৈতিক দল হতে যাচ্ছে এই মাসে, আপনাদের পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান। সকল রাজনৈতিক দলের, অন্যান্য রাজনৈতিক দলের মনোভাব কি বুঝেন এখন পর্যন্ত, যে আপনাদের পর্যবেক্ষণ কি? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে আমরা শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। নিষিদ্ধ চাওয়ার বিষয়ে এখন অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি গণহত্যা সংগঠিত করেছে, এটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি এখন তাদের লয়্যালটি প্রশ্নবিদ্ধ। আপনারা যদি খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের পর আপনার শেখ হাসিনার পুত্র জয় প্রথমেই ইন্ডিয়ার কাছে 3 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন সংগঠিত করার জন্য আহ্বান জানিয়েছে। এখন যেটা আশরাফ একটু আগে বলল যে আমেরিকায় যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন সেখানে আশ্রয় নিয়েছেন গিয়ে, তারা নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। কিছুদিন আগে বাংলাদেশে আমরা দেখেছি ট্রাম্পের ফটো নিয়ে বাংলাদেশের রাস্তায় মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা আসলে কোনোভাবেই আমরা বুঝতে পারছি না যে মানে আর দ্য আউট অফ দেয়ার হেড, যে তারা আসলে কোন দেশে রাজনীতি করবে। তারা বাংলাদেশে রাজনীতি করবে, তারা ইন্ডিয়ার কাছে যাচ্ছে, তারা আমেরিকার কাছে যাচ্ছে, তারা রাশিয়ার কাছে যাচ্ছে, তারা বাংলাদেশের যেখানে এলাই আছে তাদের কাছে বিচার দিচ্ছে। আমরা এই বাংলাদেশের মালিক, বাংলাদেশের জনগণ,
বাংলাদেশের জনগণের কাছে যদি তারা ফিরে না আসে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু গত 6 মাসে আমরা দেখলাম এবং জাতিসংঘ রিপোর্টে স্পষ্টতই এক গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যা সংঘটিতের পর তাদের মধ্যে কোনো রেমোর্স দেখতে পাচ্ছি না, কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। সেই অবস্থায় আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসে, কোনোভাবে বৈশ্বিক কোনো সেটেলমেন্টের মাধ্যমে আসে, আমরা মনে করি যে এখানে আসলে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই পরিস্থিতি আমরা সৃষ্টি হতে দিতে চাই না। আমরা জনগণ একটু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করে তাদের তাড়িয়ে দিয়েছে, তাদেরকে উৎখাত করেছে। সেই জায়গায় জনগণকে সংগঠিত করে, জনগণকে জাতীয় ঐক্যের প্রশ্নে একমত করে এমন একটি জায়গায় পৌঁছে দিতে চাই যাতে বাংলাদেশের কোনো শাসক জনগণের উপর অস্ত্র তাক করার সুযোগ না পায়। সে ধরনের অবস্থানে আমরা সুযোগ না পান। আপনি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, আপনি এরই মধ্যে দেখেছেন আশিফা খাতুন যে আয়নাঘর, এটি একটি নাম, আয়নাঘর কীরকম ছিল আমরা জানি না, কিন্তু সেটি আমরা টেলিভিশনের পর্দায় বা আমাদের ক্যামেরায় সেটি ধারণ যখন হয়, প্রধান উপদেষ্টা সেটি পরিদর্শন করেছেন। আয়নাঘর সম্পর্কে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে উপদেষ্টা হয়েছেন কয়েকজন, কিন্তু এই আয়নাঘরে তারা অনেকেই গিয়েছিলেন, থাকতে হয়েছিল সেই সময়। হয়তোবা 5 আগস্ট আন্দোলন সফল না হলে তারা কোথায় খুঁজে পেতেন কিনা, যা অনেককে খুঁজে পাওয়া যায়নি। তো আয়নাঘরের এই পরিদর্শন, এইসব ছবি, এই বন্দিশালা, এগুলো আপনার কাছে দেখার পরে যখন প্রকাশ্যে আসে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের সহযোদ্ধারা বা আপনি কি মনে করেন যে এটা বাংলাদেশের এটা কি বিচারের মুখোমুখি, যারা আয়নাঘরের তৈরি করেছে, আয়নাঘরে যারা নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কোনো বিষয়ে কোনো দাবি কোনো বৈষম্যবিরোধী পক্ষ থেকে আছে? আসলে সেই ভয়েসটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাই না। ঠিক সমস্যাটা হচ্ছে আয়নাঘর জিনিসটা শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এরকম কিন্তু না, যে আমাদের যারা সহযোদ্ধা ছিল তারা আয়নাঘর থেকে মানে ঘুরে এসেছে এই জন্য আয়নাঘর যারা তৈরি করেছে তাদের বিচারের দাবির জন্য শুধু আমরা কথা বলবো এরকম না। আয়নাঘর বহু আগের জিনিস। আয়নাঘর নিয়ে নেত্র নিউজ যখন হচ্ছে সংবাদ করেছে আমরা তখন দেখেছি। আমরা আয়নাঘরের কথা কিন্তু আজকে জানি না, জুলাই আগস্টের পরে জানি না, আমরা জানি আয়নাঘর আছে। আয়নাঘর শুধু র্যাব 1-এর ভিতর নাই, আয়নাঘর অনেক জায়গায় আছে। এবং এখনো পর্যন্ত আয়নাঘরের যে হচ্ছে ব্যাপারটা, এটা মানে প্রকাশ্যে আনা যদি না আনা হতো, অনেক হচ্ছে অস্বীকার এখনো করছে আওয়ামীপন্থী যারা আছে, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, সবাই অস্বীকার করছে দেখানোর পরেও। আর যখন আওয়ামী রেজিম চলেছে ওই সময় কিন্তু আয়নাঘর নিয়ে কথা হয়েছে এবং যারা নির্যাতিত তারা যারা আয়নাঘর থেকে মানে ভাগ্যক্রমে বের হয়ে আসতে পেরেছেন তাদের সংখ্যা খুবই কম। 2-1 যখন এসে বর্ণনা দিয়েছেন তখন কিন্তু মানে তাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা, যে এরকম কিছুর অস্তিত্ব নাই, কল্পকাহিনী বলে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা যতটা কল্পনা করেছি তার থেকেও ভয়ানকভাবে আছে। শুধু 5 আগস্টের কথা বাদ দেন আপনি, যে হচ্ছে জামাত শিবির হচ্ছে ট্যাগ দিয়ে দিয়ে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, জঙ্গি ট্যাগ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মানে কোনো তদন্ত হয় না, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হয়েছে, গুম করে নিয়ে যাওয়া হয়েছে, আয়নাঘরে রেখে দেওয়া হয়েছে, তাদের লাশটা পর্যন্ত স্বজনরা খুঁজে পায়নি। তো এই ধরনের অপরাধের জন্য জুলাই আগস্টের আসলে দরকার পড়তো না। এই অপরাধের জন্যই হাসিনাকে কয়েকবার ফাঁসি দেওয়া যেত। জুলাই আগস্টে হাসিনাকে কয়েকবার ফাঁসি দেওয়া যেত। কিন্তু আমরা আয়নাঘর সম্পর্কে, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেহেতু আপনি প্রসিকিউটর, আপনার কাছে জানতেই চাই সরাসরি যে বাংলাদেশের একজন সাংবাদিক তাসনিম খলিল, যিনি মূলত নেত্র নিউজে কাজ করেন, তিনি বাংলাদেশে প্রথম আয়নাঘরের এই প্রতিবেদন তৈরি করেছিলেন এবং সেটি তখনকার সময় সরকারের পক্ষ থেকে সেটি টোটালি মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হলেও গত 2 দিন আগে সেটি প্রকাশ্যে এসেছে। এই আয়নাঘরে যাদেরকে নেওয়া হয়েছিল, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কয়েকজন সেদিন গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে। তারা দেখিয়ে দিয়েছেন তাদের কোন ঘরে কিভাবে নির্যাতন হয়েছে, কিভাবে চেয়ারের মধ্যে তাদেরকে বসিয়ে নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। আয়নাঘরে যারা নির্যাতনকারী তাদের আসলে বিচারের মুখোমুখি করা কি সম্ভব? যেটি ট্রাইব্যুনাল নিজের থেকেও আপনি বলছেন যে সোমোটো, অর্থাৎ স্বপরিচিতভাবেই অনেক বিষয়ে তারা আনতে পারেন। আয়নাঘরের সাথে জড়িত যারা নির্যাতন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ধরনের কোনো বিষয় আনবেন? জি, আপনারা ইতিমধ্যে মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম এর মাধ্যমে জেনেছেন যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 3টা বিষয়ের উপর এখন ফোকাস দিচ্ছে, যদিও এর অধিক্ষেত্র আরও আছে। একটা তো হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত
মানবতা বিরোধী অপরাধসমূহ, আরেকটা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় প্রায় 15 বছরের অধিক ধরে চলা যে গুম এবং যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটা নিয়েও আপনার বিচার কার্য পরিচালিত হবে। তারপরে শাপলা চত্বরে যে হেফাজতের সমাবেশকে ঘিরে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেটারও বিচার কার্য হবে এবং ভবিষ্যতে হয়তো আরও অন্যান্য বিষয়গুলো আসতে পারে। তো সেই হিসেবে আয়নাঘরের মধ্যে পরিচালিত যেই মানবতা বিরোধী যেই অপরাধগুলো ছিল, যে চরম নৃশংসতা ছিল, যেই মানবতা যে ভুলুণ্ঠিত হয়েছিল, মানবাধিকারগুলোকে যে তিলে তিলে অগ্রাহ্য করে মানুষগুলোকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে স্বজনরা লাশও পায়নি, এগুলো সবগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব এবং ইতিমধ্যেই বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে আপনার আদালতের যে রাইট টু ফেয়ার ট্রায়াল সেগুলোর প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলোর ভিত্তিতে ইনশাল্লাহ এটার একটি ন্যায় বিচার হবে এবং বাংলাদেশের জনগণ আশা করি অচিরেই দেখতে পাবে যে ন্যায় বিচারের ত্বরান্বিত হচ্ছে এবং সমুন্নত হচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষও তা সেটি চায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা স্বচ্ছ, ন্যায় এবং আন্তর্জাতিক মানের যে বিচার অপরাধ ট্রাইব্যুনাল সেটি নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটি প্রত্যাশা করে। বাকিটা ট্রাইব্যুনালের কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা, একই রকমভাবে আইনজীবীরা সবাই মিলে নিশ্চয়ই সেটি উপহার দেবেন। দর্শক, আমরা আছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। দর্শক, শুরু থেকেই আমাদের সাথে ৭১ টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। শুরুতেই এই পর্যায়ে আমরা আলোচনায় আসতে চাই জাতীয় নাগরিক কমিটির আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন কেন, কি কারণে চান, যৌক্তিকতা কি? প্রথমত আপনি অবগত আছেন যে এখন যে সরকার গঠিত হয়েছে, আমাদের যে সংবিধানের যে রক্ষক ছিল, যে পার্লামেন্ট কিংবা বিচার বিভাগ কিংবা জনগণ, তারা কিন্তু সংবিধানকে প্রত্যাখ্যান করেছে। এবং যখন এখানে আপনার প্রধানমন্ত্রী সহ আমাদের যে জাতীয় মসজিদের ইমাম, প্রধান বিচারপতি সবাই পালিয়ে যায়, এমন একটা অবস্থায় জাস্ট নিয়ম রক্ষার জন্য সংবিধান ১০৬ ধারা মোতাবেক আপনার বিচার বিভাগের অনুরোধক্রমে অথবা পরামর্শক্রমে সরকারটি গঠিত হয়েছে। তো এখন গঠিত হওয়ার পর প্রথম যে কাজটি হয়েছে, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। যেই সংস্কার কমিশন ইতিমধ্যেই অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে এবং আপনি অবগত আছেন যে ৬টি কমিশন মিলে একটি জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে নির্বাচন কি নতুন সংবিধানের অথবা সংশোধিত সংবিধানের আন্ডারে হবে, নাকি পুরাতন যে পতিত যেটা বাতিল হয়ে গেছে সেই সংবিধানের আন্ডারে হবে? এখন খুব স্বাভাবিকভাবে যদি নির্বাচন নতুন সংবিধান অথবা সংশোধিত সংবিধানের আন্ডারে হয়, তাহলে সংশোধিত সংবিধান তো আগে পাস করতে হবে, এটা তো জনগণের মাধ্যমে রেটিফাই করতে হবে। এটা কিভাবে রেটিফাই করবেন? একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত সংসদ কখনো একটি এই ধরনের আমূল সংস্কার করা সংবিধানকে গ্রহণ করার কোনো ক্ষমতা রাখে না অথবা বৈধতা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, বরং আগামীতে যে সংসদ আসবে সেই সংসদের বৈধতা দিবে এই সংশোধিত সংবিধান। এই সংবিধানটা গ্রহণ করার জন্য আমরা বলি ঐতিহাসিক একটা ভুল ৭০-এ হয়েছে। আপনি জানেন ৭২ যে সংবিধান হয়েছে সেটাও জাস্ট একটা তথ্য দিয়ে রাখি যে ৪০৩ জন ছিলেন তখন গণপরিষদের মেম্বার, যেই ৭০ নির্বাচিত ১০০ আপনার সামথিং এবং ৩০০ জন ছিল প্রাদেশিক পরিষদের মেম্বার। এই ৪০৩ জনের মধ্যে ৪০০ জন ছিলেন আওয়ামী লীগের নির্বাচিত সদস্য এবং ৩ জনের মধ্যে ১ জন ছিলেন ন্যাপ সদস্য এবং ২ জন ছিলেন স্বতন্ত্র সদস্য। সেই একই কারণে কিন্তু আমরা বলছি যে ৭২ যে সংবিধানটা হয়েছে একটা আওয়ামী সংবিধান, মুজিববাদী সংবিধান। এখন জাতির সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে, যেটা ৯০-এর গণঅভ্যুত্থানে যে কারণে ব্যর্থ হয়েছে, ৩ জোটের রূপরেখা যে কারণে ব্যর্থ হয়েছে, কারণ সেখানে কোনো দালিলিক ভিত্তি ছিল না এবং যেই ভিত্তি না থাকার কারণে ৯৬-তে আসে আবার হোঁচট খায়, আবার এখানে সংসদ ২ মাসের সংসদ করে সংবিধান সংশোধন করতে হয়। ২০২৪ সালে আমরা আর ভুল করতে চাই না, সেই প্রেক্ষাপটে আমরা চাই এখানে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো হয়েছে সেক্ষেত্রে প্রস্তাবগুলো গ্রহণ করা হবে, নতুন সংবিধান পাশ করা হবে, সেই সংবিধান আলোকে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাহলে
সংসদ নির্বাচন এবং যে বিদ্যমান সরকার আছে এটা ইভেন 100 বছর পরও বৈধতার প্রশ্নে কখনো এটা টালমাটাল হবে না। এইটা হলো আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না, যে কারণে গণপরিষদ নির্বাচন, সংবিধান এবং সংশোধন, সংস্কারকে টেকসই করা এখানে একটা বড় অঙ্গীকার হবে, বা অথবা এর মাধ্যমে অর্থাৎ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিরা আসবে তারাই এইটাই কিন্তু একমাত্র পথ। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন কোথাও এই ধরনের সিচুয়েশনে গণপরিষদ ছাড়া ইভেন এমন হয়েছে, এটা গতকালকের খবর, আলিরিয়াজ কিন্তু একটা ইভেন বিএনপির পক্ষ থেকেও একটা গণভোট হতে পারে সেই প্রসঙ্গে কিন্তু মোটামুটি একটা ঐক্যমত্য আসতেছে। যদি গণভোট হতে পারে তাহলে গণপরিষদ নির্বাচন কেন নয়, এটা খুবই স্বাভাবিক। আসবো আপনার কাছে আলোচনায়। যেহেতু আপনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন, আমরা জানি যে এ মাসেই আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, যেটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আপনাদের সমন্বয়ে সেই দল হবে। সেই দলের ফিলসফি, যার বাংলা দ্বারায় দর্শন কি হবে, এবং বিশেষ কোনো চমক বা বিশেষ কোনো লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ কোনো ব্যক্তি সেই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন কিনা, এরকম কোনো বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের জানাতে পারেন। যে নতুন রাজনৈতিক দলটা আসছে সেই নতুন রাজনৈতিক দলের আদর্শ হবে হচ্ছে মধ্যপন্থী, যেটাকে আমরা বলছি যে পুরোপুরি ডানপন্থী না বা পুরোপুরি বামপন্থী না। কারণ আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আদর্শিক রাজনীতি যদি আপনি করতে চান, আদর্শিক রাজনৈতিক দল তো আওয়ামী লীগও ছিল, মুজিববাদী আদর্শকে ধারণ করে সবাইকে গেলানোর চেষ্টা করেছে। আমাদের রাজনীতি হবে একটা নতুন ধারার রাজনীতি। আমরা অংশগ্রহণমূলক রাজনীতি চাই, যেখানে আমাদের দলে যখন কেউ আসবে তখন সে যাতে এক্সক্লুডেড ফিল না করে, সে যাতে এটা ফিল না করে যে তার কোনো ধর্মীয় কারণ হোক বা তার কোনো আদর্শিক কারণে সেই দলে ইনক্লুডেড হতে পারছে না। আমরা রাজনৈতিক দল পরিচালনা করব কাজ দিয়ে, আদর্শ গেলানোর জন্য না। আমরা কোনো একটা আদর্শকে ধারণ করে সেই আদর্শ মানুষের ভিতরে আমাদের কাজ দ্বারা ফুটিয়ে তুলব। আমরা ওই আদর্শ ভিত্তিক রাজনীতি বিএনপি যেটা করছে বা আওয়ামী লীগ যেটা করেছে সেটা আসলে আমরা করতে চাচ্ছি না। মানে দুই দলের বাইরে তাহলে আপনারা কি করবেন? আমরা নতুন ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছি, যেখানে নতুন যে নেতৃত্ব আছে তারা উঠে আসবে, এবং একই সাথে সাথে আসলে আমরা কিভাবে ভাবি, তরুণরা কিভাবে ভাবে সেটা প্রতিফলিত হবে। আমরা গতানুগতিক যে রাজনীতি আছে, মানে আপনি জমি দখল, চাঁদাবাজি বা কাউকে একটা পিটানি দিলাম ধরে ভিন্ন মত গ্রহণ করতে পারবো না, এরকম রাজনীতিতে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করছি যে মধ্যপন্থী রাজনীতির কথা আমরা বলছি, সেই মধ্যপন্থী রাজনীতি হবে শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই কতটুকু সমর্থন দেন, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের শেকড় অনেক গভীরে, তাদের তৃণমূলের সংগঠন, আপনারা মাত্র কতগুলো জেলা উপজেলায় আপনারা কমিটি করেছেন, এই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী মিলে যে রাজনৈতিক দল, তাতে করে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব? আমরা আসলে রাজনীতিকে শুধু নির্বাচন কেন্দ্রিকতার মধ্যে দেখতে চাই না। আপনার যদি তাই হতো তাহলে আসলে একটা অনির্বাচিত না, শুধুমাত্র যাদের কোনো সংগঠন ছিল না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একেবারেই জাস্ট একটা সংগঠন হিসেবে দাঁড়িয়েছে এবং তাদের ডাকে মানুষ সাড়া দিয়েছে এবং মানুষ জীবন দিয়েছে এবং রাষ্ট্রের আমূল সংস্কারে এখন একমত হচ্ছে সবাই। এখন রাজনৈতিক দল অথবা তরুণদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা একটা আমরা দেখবো যে একটা টেকসই তারুণ্য, এবং বিশেষ করে আমরা এখন শুধু কি তারুণ্য নির্ভর হবে এই রাজনৈতিক দল? না, অবশ্যই তারুণ্য নির্ভর হবে না, কিন্তু এখানে যে মূল নেতৃত্ব আছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা যে নেতৃত্ব, তাদের এখানে একটা প্রাধান্য থাকবে স্বাভাবিকভাবে। কারণ আমরা আসলে মূলত গণঅভ্যুত্থানের যে চেতনা, এই চেতনায় কিন্তু দলের মূল ভিত্তি, আপনি যে বিষয়টা বারবার প্রশ্ন করছিলেন। আরেকটা বিষয় হলো যে এখানে অবশ্যই বিভিন্ন, সেই চেতনায় কি শুধু 24 নাকি? না, অবশ্যই চেতনা 24 না। আমরা তো বলছি যে এই মানচিত্র আমরা পেয়েছি 1947 সালে। 47 সালে কিন্তু আপনার পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তাদের যে নতুন দেশ গঠন হবে তার জন্য কোনো আন্দোলন হয় নাই, গণভোট হয় নাই, এখানে কোনো আপনার রাজনৈতিক নির্বাচন হয় না। আপনি জানেন একমাত্র পাঞ্জাব এবং বাংলায় নির্বাচন হয়েছে এই পাকিস্তান প্রশ্ন, এবং বাংলা এবং পাঞ্জাব দুইটাই পাকিস্তানের সাথে পাকিস্তান রাষ্ট্র গঠনের যে নেতৃত্ব দিয়েছে বদরেন্দ্র বাবা মাওলানা হাশিম খান এবং সোহরাওয়ার্দী আর অন্যান্য নেতৃত্ব যারা আছেন এখানে, এবং যোগেন মন্ডল ডেফিনেটলি।
এখন এই যে একটা মানচিত্র পেয়েছি ৭১ আমরা দেখেছি, সেখানে আমাদের সামহাও রাষ্ট্রের ভেতরকার যে বৈষম্য এবং সেখানে আমরা রিকনসিলিয়েশন করতে পারিনি, আমাদের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছি, সেটা থেকে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। কিন্তু আমাদের সীমানা কিন্তু নির্ধারিত ৪৭ সালে। তো ৭১ আমাদের মৌলিক বিষয়, ৭১ প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই। একই সাথে ২৪ হলো আমাদের প্রজন্মের যুদ্ধ। ৭১ যে বিষয়টা বাংলাদেশের জনগণ যে স্বাধীনতার স্বাদ নিতে পারে নাই, ২৪ এসে জীবন দিয়ে বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ যেই একটা স্বাধীন রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো আছে, এখনো ডাকলে সে মানুষ জীবন দিতে প্রস্তুত। এই স্বাধীনতা এবং বিশেষ করে আমাদের আঞ্চলিক যে হেজেমনি, আমাদের যে আঞ্চলিকভাবে আধিপত্যবাদের শিকার হচ্ছিলাম, একটা স্বাধীন রাষ্ট্রের যে সার্বভৌমত্ব বিভিন্নভাবে হুমকির মধ্যে ছিল, সেই জায়গায় কিন্তু জনগণ একটা বার্তা দিয়েছে। আপনি যে ইন্ডিয়ার প্রশ্নটা করেছিলেন, ইন্ডিয়ার কাছেও কিন্তু এই গণঅভ্যুত্থান একটা বড় বার্তা যে এখানে যদি তুমি হাত দিতে আসো হাত পড়ে যাবে। এই দেশের জনগণ প্রতিটা মানুষ এখানে সার্বভৌমত্ব রক্ষার একটি ভ্যানগার্ড। তো এই জায়গায় আমরা স্পষ্ট করতে চাই, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আত্মমর্যাদা দাঁড়াবে এবং আভ্যন্তরীণভাবে প্রতিটি নাগরিকের মধ্যে তার আত্মমর্যাদা এবং সমতার প্রশ্ন বিরাজ করবে এবং এখানে যে বৈষম্য বিরোধী যে চেতনা আছে সেই চেতনার প্রতিফলন ঘটবে। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এখন কিন্তু গ্রাম শহর এবং আমরা ধনী গরিব অথবা শিক্ষিত অশিক্ষিত অনেক ব্যবধান টেকনোলজির কারণে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল যদি আমরা নিতে পারি অনেকটাই ঘুচে যাবে। সো আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ প্রকল্প হলো যে রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, রাষ্ট্রের প্রতিটা নাগরিক যাতে রাষ্ট্রের অ্যাসেট হিসেবে আমরা তাদেরকে তুলে ধরতে পারি। স্টেক হোল্ডার শুধুমাত্র না, তারা যাতে রাষ্ট্রের অ্যাকচুয়ালি সম্পদ হিসেবে তৈরি করতে পারে এবং প্রতিটা নাগরিককে যাতে রাষ্ট্রের হিসাব বুঝে দিতে পারি, সেই ধরনের রাজনীতি। নিশ্চয়ই আপনারা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলিয়ে যে রাজনৈতিক দল আসবে, সেই রাজনৈতিক দলের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হবে। বাস্তবে কতটুকু হবে হওয়ার পর সেটি আসলে দেশের মানুষ সেটি নিশ্চয়ই দেখতে পারবেন। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সাথে অনেক ব্যস্ততার মধ্যেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে দর্শকদের কাছে পরিষ্কার করেছেন। একই রকমভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, আপনাদের যেহেতু নতুন রাজনৈতিক দল হবে, অনেক ব্যস্ততা, অনেক বৈঠক মিটিং, তার মধ্যেও আপনি সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। এবং জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও ধন্যবাদ জানিয়ে দর্শক ৭১ মুখোমুখি আজ এ পর্যন্তই।